হ্যালো এভরিওয়ান। সো আমরা চলে আসলাম ন্যারেশনের নতুন একটা ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা ন্যারেশনের একদম ফার্স্ট পার্ট যেটা পড়বো। তো আমি সাথে আছি মুনতাসির, পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা। এখন দেখো, ন্যারেশন নিয়ে আসলে পড়ার মতো অনেক কিছু আছে, আবার পড়ার মতো কিছু নাই। খুব সহজ একটা টপিক, জাস্ট আমরা কথার মুডটা চেঞ্জ করব। কিভাবে? ধরো, আমি যে কথা বলছি যে রহিম বলল আমি আজ স্কুলে যাব না। সো যদি ভাই বলি, আমি লিখি, আচ্ছা বলি যে রহিম বলল আমি আজ স্কুলে যাব না। এখন এই যে আমাকে বলল, আমি ধরো এবার করিমকে বলতে চাচ্ছি যে করিম দেখো, রহিম আমাকে বলেছিল সে আজকে স্কুলে যাবে না। তো এই যে কথাটা আমরা টার্ন করে অন্যজনকে বলছি। সো ন্যারেশনের কাজটা হচ্ছে এটাই, যে ডিরেক্ট এবং ইনডিরেক্ট। সো ডিরেক্ট মানে রহিম যেটা নিজে বলতেছে, আর ইনডিরেক্ট যেটা আমি রহিমের কথা করিমকে বলছি। বোঝা গেল? যে ধরো রহিম রহিম কাকে বলছে? আমাকে বলছে। এরপর আমি কি করলাম? আমি বললাম করিমকে। সো এই যে হচ্ছে, রহিম থেকে যদি আমাকে বলে, এটা রহিমের জন্য হচ্ছে ডিরেক্ট, এবং আমি রহিমের কথা করিমকে পৌঁছায় দিলাম, তখন আমি আমি যেটা বলবো সেটা হবে ইনডিরেক্ট। বোঝা গেল বিষয়টা ভাইয়া? ওকে। তো এই যে ন্যারেশন, ন্যারেশন মানে হচ্ছে বাচ্য। বাচ্য কি জিনিস? সো বক্তা যা বলে তাকেই হচ্ছে ন্যারেশন বা স্পিচ বলা হয়। ন্যারেশন বা স্পিচ বলা হয়। ন্যারেশন কয় প্রকার? দুই প্রকার। কি কি? এই যে ডিরেক্ট এবং হচ্ছে ইনডিরেক্ট। অর্থাৎ বক্তা যা বলে সেটা হচ্ছে ডিরেক্ট, আর যেটা অন্য কেউ বক্তার কথা রিপিট করে সেটাকে বলা হয় ইনডিরেক্ট। যেমন দেখো, এখানে ডিরেক্ট সেন্টেন্সে দেওয়া আছে হি সেইড দ্যাট, সরি, হি said to her. So এখানে said to her, I have been calling you since yesterday. So কি হলো এখানে? He said to her, মার্ক করি আমরা এখানে, হি সে কাকে বলছে? হার কে বলছে। ওকে, হার। I have been calling you, আচ্ছা আই কে? আইটা হচ্ছে হি, কলিং ইউ, ইউটা হচ্ছে হার। যেগুলো উপর দিয়ে মার্ক করতেছি এটা হচ্ছে একটা পার্সন, আর যেগুলো নিচ দিয়ে মার্ক করতেছি এরা হচ্ছে একটা পার্সন। আচ্ছা, তো ধরো এখানে যে এই হিটা হচ্ছে ফার্স্ট পার্সন, মানে প্রথম যে ব্যক্তি। এখানে আইটাও ফার্স্ট পার্সন। আর এখানে হার মানে যাকে বলছে সে দ্বিতীয় ব্যক্তি, এখানে ইউ সে দ্বিতীয় ব্যক্তি। তার মানে এখানে ব্যক্তি কয়টা? দুইটা। তো দেখো, এখন যদি আমরা এটার ইনডিরেক্ট করতে চাই, যদি এটার ইনডিরেক্ট করতে চাই, অ্যান্সারটা কি হয় দেখো, যে হি সেড টু হার দ্যাট হি হ্যাড বিন কলিং হার since the previous day, since the previous day. ওকে। এখন দেখো এখানে চেঞ্জ গুলো কি কি হইলো সেটা একটু খেয়াল করো, যে এখানে আমরা কি কি চেঞ্জ করলাম। প্রথমে দেখো, হি এক, ঠিক আছে। সেড টু হার, এটা দুই ছিল, ঠিক আছে। তারপর দিলাম আমরা হচ্ছে দ্যাট, এক্সট্রা দিলাম, সমস্যা নাই। এরপরে আই হয়ে গেল হচ্ছে হি, এরপরে আই হয়ে গেল হচ্ছে কি হি, তো এটা তার মানে কি ছিল? ওয়ান ছিল। এরপরে এই ইউটা দেখো হয়ে গেছে হার, মানে টু হয়ে গেছে। এই যে ইউ যেটা ছিল সেটা হচ্ছে হার হয়ে গেছে। আচ্ছা, তার মানে দেখো এখানে চেঞ্জটা কি হলো? চেঞ্জ হলো এই ওয়ানটা হয়ে গেল হচ্ছে হি, আর এখানে এই ইউটা হয়ে গেল হচ্ছে কি বলতো? হার। আচ্ছা, তারপরে এক্সট্রা ভাবে এখানে একটা দ্যাট নিয়ে আসছি আমরা, দ্যাট নিয়ে আসছি, ওকে, নো প্রবলেম। তারপরে এখানে দেখো ছিল হচ্ছে হ্যাভ বিন, এখানে ছিল হ্যাভ বিন, এখানে ছিল হ্যাভ বিন, সেটা হয়ে গেল হ্যাড বিন। এরপরে ছিল হচ্ছে দা ইয়েস্টারডে, হয়ে গেল দা প্রিভিয়াস ডে। তার মানে কিন্তু এখানে বেশ কিছু চেঞ্জ হয়েছে, তাই না? অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়েছে। সো এই যে চেঞ্জটা হলো, এটাই আসলে আমাদের ইনডিরেক্ট করা হয়ে গেল। চেঞ্জটা হওয়ার মাধ্যমে কি করলাম আমরা? ইনডিরেক্ট করলাম। যেটা ডিরেক্ট ছিল সেটা হচ্ছে ইনডিরেক্ট হয়ে গেল। এখন এখানে যেইটুকু অংশ,
ধরো হচ্ছে যে আমি যদি এখানে বলি তোমাকে, ধরো যে হি said that, sorry, said to me, I am a student. এখানে এই যে এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, said কে বলা হয় এখানে রিপোর্টিং ভার্ব। আর যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকে এই অংশকে বলা হয় রিপোর্টেড স্পিচ। অর্থাৎ যেটা কমার মাধ্যমে আবদ্ধ থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আর এই যে পুরোটুকুকে আমরা বলতে পারি হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব আমরা শর্টে বলবো হচ্ছে আরোহী। দেখো এখন এই যে রিপোর্টিং ভার্ব এখানে কে, এখানে হচ্ছে হি সেড টু হার, এইটুকু হচ্ছে রিপোর্টিং ভার্ব। হি সেড টু হার এইটুকু হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর এই যে আই হ্যাভ বিন কলিং ইউ সিন্স ইয়েস্টারডে এইটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ। চেঞ্জ হয়েছে কি কি, এখানে ভার্ব চেঞ্জ হয়েছে, এখানে এই যেটা পার্সনটা আছে সেটা চেঞ্জ হয়েছে, এখানে হচ্ছে ইয়েস্টারডে চেঞ্জ হয়েছে। সো এই যে চেঞ্জটা হচ্ছে এখানে সেড টু এর জায়গায় আমরা মাঝে মাঝে টোল্ডও ব্যবহার করতে পারি, এটাতে কোনো প্রবলেম নাই। এরপরে দেখো আমাদের চেঞ্জ কই কই হচ্ছে সেটা একটু লিখে দিই। প্রথমত চেঞ্জটা আমরা ধরো যদি এই বাক্যটার ক্ষেত্রে আমরা পরিবর্তনটা করি যে he told me that he was a student, ওকে। তাহলে হি, এখানে হি যে হি থাকলো এটা তার মানে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট সেটা। এরপরে এখানে রিপোর্টিং ভার্ব যেটা সেইড থেকে টোল্ড হয়ে গেল সেটা। আচ্ছা, তারপরে কি হলো এখানে সেইড টু মি, এখানে অবজেক্টের পরিবর্তন হলো কিনা সেটা, মি। তারপরে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দ্যাট বসালাম, 4 নাম্বার চেঞ্জ। এরপরে রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট, এই যে আই, যেটা আই ছিল সেটা হি হয়ে গেল, সেইটা চেঞ্জ হলো। এরপরে টেন্সের পরিবর্তন, এই যে ওয়াজ নিয়ে আসলাম আমরা এখানে 6 নাম্বারে। তারপরে এক্সট্রা করে কি এই যে ইয়েস্টারডে থাকলে প্রিভিয়াস ডে, এটা হচ্ছে 7 নাম্বার চেঞ্জ। তার মানে এখানে টোটাল 7টা চেঞ্জ হয়। আমরা যদি একটু লিখতে চাই যে প্রথমে যে কমন চেঞ্জগুলো একদম এভাবে ধরো লিখি যে কমন চেঞ্জেস, প্রথমে কি 1 নাম্বারে হচ্ছে আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। আচ্ছা, এরপরে কি, এরপরে হচ্ছে রিপোর্টিং যে ভার্ব, এই রিপোর্টিং ভার্ব বসানোর নিয়ম, সাবজেক্ট বসানোর নিয়ম। এরপরে রিপোর্টিং ভার্ব বসানোর নিয়ম। এরপরে 3 নাম্বারে রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট, সেই অবজেক্ট বসানোর নিয়ম, ওকে। এরপরে হচ্ছে 4 নাম্বার দেখলাম ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট নিয়ে আসলাম আমরা, সো ইনভার্টেড কমা, কমা এটা ওঠানোর নিয়ম। সো এগুলো আসলে তোমরা একদম পারো, বাট তারপরেও আমি একটু হচ্ছে জাস্ট মনে করাই দিচ্ছি এগুলো, যদি কারোর ঘাটতি থাকে গ্যাপ থেকে যেন পরবর্তী প্রবলেম না হয়। এরপর রিপোর্টেড স্পিচ আমি লিখলাম হচ্ছে আর এস, রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট, এর সাবজেক্ট বসানোর নিয়ম। তারপরে 6 নাম্বারে হচ্ছে টেন্স পরিবর্তন, টেন্স পরিবর্তন, এবং সাথে হচ্ছে যে নিকটতম শব্দ থাকলে দ্রুততম শব্দগুলো ব্যবহার করা, অর্থাৎ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব গুলোর পরিবর্তন, পরিবর্তন। তো এখন এই যে 7টা চেঞ্জ, এই 7টা চেঞ্জ যদি তুমি ঠিকঠাক মতো করতে পারো তাহলে তোমার ন্যারেশনটা হয়ে যাবে। এখন দেখো একদম শুরুতে আমরা কি ছিল এখানে যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসানোর নিয়ম,
তো এখানে রিপোর্টিং 1 নম্বরে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যেটা আছে দেয়া আছে সেটাই বসে, অর্থাৎ এখানে এই যে দেখো হি ছিল, হি বসালাম, তার মানে এটা যা আছে তাই, নো চেঞ্জ। এটা কি? নো চেঞ্জ। আচ্ছা, তারপরে কি হলো? রিপোর্টিং ভার্ব বসানোর নিয়ম। তো রিপোর্টিং ভার্ব ক্ষেত্রে একটু আমাদের চিন্তা ভাবনা করতে হয়। সো 2 নাম্বার চেঞ্জ, রিপোর্টিং ভার্ব বসানো। সো এটা ভ্যারি করে বাক্যের গঠন, অর্থাৎ রিপোর্টেড স্পিচের গঠনের উপর নির্ভর করে হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। কার উপর নির্ভর করে? রিপোর্টেড স্পিচের উপর। যদি অ্যাসার্টিভ বাক্য হয় সেই ক্ষেত্রে সে টেল, সেই টোল এগুলো বসতে পারে। যদি ইন্টারোগেটিভ বাক্য হয় সেই ক্ষেত্রে আস্ক, তারপর ইনকোয়ারি এগুলো বসতে পারে। যদি ইম্পারেটিভ হয় সেই ক্ষেত্রে অর্ডার, তারপরে তোমার হচ্ছে প্রপোজ, অ্যাডভাইস এগুলো বসতে পারে। যদি অপটেটিভ হয় সেই ক্ষেত্রে উইশ, প্রে এগুলো হয়। আর এক্সক্লেমেটরি হলে এক্সক্লেম উইথ জয়, ক্যারি আউট, অনার এগুলো। তার মানে কি, আমি একটু লিখে দেই যে নাম্বার 1, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব টেন্স অনুযায়ী বসতে পারে সে, টেল, টোল্ড, সেইড। ইচ্ছে মতো বসতে পারে, একটা তোমার উপর নির্ভর করে তুমি কোনটা ব্যবহার করবা। এরপরে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয় সেই ক্ষেত্রে আস্ক, টেন্স অনুযায়ী আস্ক হতে পারে। এরপরে ইনকোয়ার বসতেই পারে। ওকে, এরপরে সেটা যদি তোমার ইম্পারেটিভ হয়, IMP, ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় সেই ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স কি বলছে? অর্ডার, দেন হচ্ছে অ্যাডভাইস, তারপরে হচ্ছে রিকোয়েস্ট, এগুলো বোঝায়। এরপরে যদি বাক্যটা অপটেটিভ সেন্টেন্স হয়, অপটেটিভ সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে কি হবে? প্রে, উইশ। এটা কার উপর নির্ভর করে? ডিপেন্ডস অন রিপোর্টেড স্পিচ। আচ্ছা, এরপরে যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, EXCL, সেক্ষেত্রে নির্ভর করবে হচ্ছে এক্সক্লেমড উইথ জয় নাকি সরোজ, এক্সক্লেমড উইথ, তারপরে হচ্ছে ওন্ডার। এই যে আমাদের রিপোর্টিং ভার্ব বসানোর নিয়ম। আচ্ছা, ঠিক আছে। এরপরে 3 নাম্বারে আসি, 3 নাম্বার চেঞ্জ। সো আমাদের 1 শেষ 2 শেষ। 3 নাম্বারে আসো, রিপোর্টেড ভার্ব, রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট সেটা বসানোর নিয়ম। সো অবজেক্টের ক্ষেত্রেও নো চেঞ্জই হয়। যেমন এখানে দেখো মি ছিল, এখানে মি ব্যবহার করছি, সো এটাও কিন্তু নো চেঞ্জ। তার মানে কি? নো চেঞ্জ। এরপর ইনভার্টেড কমা ওঠানোর নিয়ম। এখন আমরা এতদিন শিখে আসছি যে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে। তবে মডার্ন যে ইংলিশ বা হায়ার লেভেলে যে ইংলিশগুলো আছে সেই ক্ষেত্রগুলোতে হচ্ছে ওইভাবে আর দ্যাট ব্যবহার করা হয় না, অর্থাৎ দ্যাট এখানে ম্যান্ডেটরি না। বাট তারপরেও যেহেতু আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় দ্যাট আছে, তার মানে এখানে আমাদের দ্যাট ব্যবহার করতে হবে। সো এই যে এখন তাহলে দেখো আমাদের হচ্ছে 4 নাম্বারে আসি, নাম্বার 4। 4-এ কি? ইনভার্টেড কমা তুলে দিব, ইনভার্টেড কমা। সো এই যে ইনভার্টেড কমাটা আমরা উঠাবো এটা ডিপেন্ডস করবে বাক্যের গঠনের উপর। ধরো যদি অ্যাসার্টিভ হয় সেই ক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করব। যদি বাক্যটা ইন্ট্রোগেটিভ হয় সেই ক্ষেত্রে আমরা ইফ বা ওয়েদার বা ডাব্লিউএইচ ওয়ার্ড ইউজ করতে পারি। যদি এখানে ইম্পারেটিভ হয় সেই ক্ষেত্রে টু, দ্যাট, নট টু এরকম হতে পারে। যদি অপটেটিভ হয় সেই ক্ষেত্রে দ্যাট, এক্সক্লেমেটরি হলে দ্যাট। তার মানে দেখো এখানে আমাদের 3টা টাইপ পাবো। টাইপ 1 যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, অথবা যদি অবজেক্টিভ সেন্টেন্স হয়, অথবা যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, সেই ক্ষেত্রগুলোতে আমরা ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসাবো? দ্যাট বসাবো। এবং যদি সেন্টেন্সটা ইন্ট্রোগেটিভ হয়, সো ইন্ট্রোগেটিভের আবার 2টা প্রকার আছে। একটা হচ্ছে যে যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় সেই ক্ষেত্রে একরকম হতে পারে, এবং যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয় সেই ক্ষেত্রে একরকম হতে পারে। ধরো যদি এবার শুরু হইলো অক্সিলারি ভার্ব দ্বারা, তো সেই ক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে গিয়ে আমরা ইফ বা ওয়েদার ইউজ করব। So এগুলো যখন আমরা সেন্টেন্সের প্রকার অনুযায়ী পড়বো তখন বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। আপাতত এগুলো জাস্ট তোমরা হচ্ছে লিখে রাখো বা মনে রাখো, তাহলেই হবে। আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা প্রশ্নটা করা হয় সেই ক্ষেত্রে জাস্ট ডাব্লিউএইচ যে ওয়ার্ডটা আছে সেটা এখানে ব্যবহার হবে।
স্পট। ঠিক আছে, এবার যদি ধরো বাক্যটা হচ্ছে তোমাকে বলা দিল যে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। তো এখানে ইম্পারেটিভ সেন্টেন্স আবার দুই প্রকারের হতে পারে। কিরকম করে ভাইয়া? দুই প্রকারের, একটা হচ্ছে যদি ডু নট দ্বারা শুরু হয়, ডু নট দ্বারা শুরু, তাহলে একটা হবে। এরপরে যদি লেট দ্বারা শুরু হয়, লেট দ্বারা শুরু হয় তাহলে সেই রকম একটা হবে। সো যদি ডু নট দ্বারা শুরু হয় সেই ক্ষেত্রে আমরা টু বা দ্যাট বা নট টু ব্যবহার করতে পারি। এগুলো আমরা বাক্য যখন পড়বো তখন দেখবো। আর লেট দ্বারা শুরু হলে সরাসরি আমরা হচ্ছে দ্যাটই ব্যবহার করব। সো তার মানে এটা তোমরা একটু হচ্ছে তুলে নিতে পারো, আমরা যখন বাক্য দেখবো তখন তোমাদের বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তার মানে দেখো আমাদের চারও শেষ। এরপরে রিপোর্টিং, রিপোর্টেড স্পিসির যে সাবজেক্ট সেটা পরিবর্তনের নিয়ম বা হচ্ছে পার্সন পরিবর্তনের নিয়ম। কি পরিবর্তনের নিয়ম? পার্সন করে, যেমন এখানে ছিল হচ্ছে আই, সেটা হয়ে গেল হি। আই ছিল, সেটা হয়ে গেল হি। সো এই ঘটনাটা আমরা একটু হচ্ছে এখানে দেখি যে নাম্বার এবার কত, এটা ছিল 4, নাম্বার 5, 5 নাম্বার হচ্ছে কি পার্সন পরিবর্তন নিয়ম, পার্সন পরিবর্তনের নিয়ম। সো এটাও তোমরা পারো, প্রবলেম হবে না আশা করি। তো দেখো, যদি একদম প্রাথমিকভাবে আসো, সে এক, যদি রিপোর্টের স্পিচ, এই স্পিচে যদি সাবজেক্ট ফার্স্ট পার্সন হয় সেই ক্ষেত্রে এটা রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট আছে সেটাকে ফলো করবে। ভাইয়া বুঝলাম না। যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পার্সন হয় তাহলে সেটা রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট সেটাকে ফলো করবে। যেমন দেখো এখানে ছিল যে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ এ স্টুডেন্ট, সেখানে সরি, যে হি সেইড টু মি আই এম এ স্টুডেন্ট, এখানে এটা ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন হলো রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট সেটাকে ফলো করবে, হি কে ফলো করবে। হি কে ফলো করে কি হয়েছে? হি হয়েছে। এইরকম ঘটনা ঘটবে। আচ্ছা, এবার ধরো যে না, এবার রিপোর্টেড স্পিচের এই যে সাবজেক্ট যেটা আছে, আর এস এর যে সাবজেক্ট আছে সেটা ফার্স্ট পার্সন না, সেটা হচ্ছে সেকেন্ড পার্সন দেয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে কি করবে? সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট আছে, অবজেক্টকে ফলো করবে। ভাই একটা এক্সাম্পল দাও। আচ্ছা দেখো, যদি আমরা এক্সাম্পলটা এখানে নিয়ে আসি, হি said said to me you have done well। সো এখানে কি হবে? হি told me that, এখানে ইউটাকে আই, এই যে দেখো কি বললাম, যদি সেকেন্ড পার্সন হয়, এখানে ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন। ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। যদি সেকেন্ড পার্সন হয় তাহলে কাকে ফলো করবে? অবজেক্টকে ফলো করবে, মি কে ফলো করবে। মি কে ফলো করে কি হয়েছে? আই হয়েছে। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, এরপরে ধরো হচ্ছে 3 নাম্বারে চলে আসি আমরা, যে এবার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন না, এবার হচ্ছে থার্ড পার্সন হলো। নাম্বার 3, যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা থার্ড পার্সন হয় সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের কাকে ফলো করবে? কাউকেই ফলো করবে না, এটা হচ্ছে নো চেঞ্জ হবে। নো চেঞ্জ কিরকম করে ভাইয়া? এক্সাম্পল দাও। ওকে, দেখো খেয়াল করো যে আই said to you he has done well, সেখানে কি হবে? I told you that he had done well, যা আছে তাই। এখানে দেখো হি, এটা হচ্ছে কোন পার্সন? থার্ড পার্সন। যদি থার্ড পার্সন হয় সেই ক্ষেত্রে হি সরাসরি ব্যবহার হয়েছে, নো চেঞ্জ। তার মানে দেখো এখানে কি হলো,
যদি ফার্স্ট পারসন হয় সেই ক্ষেত্রে ফলো করে সাবজেক্টকে, যদি সেকেন্ড পারসন হয় সেই ক্ষেত্রে ফলো করে অবজেক্টকে, যদি থার্ড পারসন হয় কোনটা, আর এস এর যে সাবজেক্টটা, আর এস এর সাবজেক্টটা, এবং যদি থার্ড পারসন হয় সেই ক্ষেত্রে নো চেঞ্জ। এবং এটা কার, রিপোর্টিং ভার্বের যে হচ্ছে তোমার রিপোর্টিং ভার্বকে ফলো করে। তার মানে দেখো এখানে দেখো আমি ভাই বলতে পারি এস ও এন, 1 2 3। সো এই যে সান নিয়মটা ব্যবহার করে আমরা কিন্তু এটা পরিবর্তন করতে পারি। যদি এখানে ফার্স্ট পারসন হয় তাহলে ফলো করে সাবজেক্টকে, যদি সেকেন্ড পারসন হয় ফলো করে অবজেক্টকে, যদি থার্ড পারসন হয় ফলো করে কাকে, নো চেঞ্জ, পরিবর্তন হয় না। তার মানে আমাদের আলটিমেটলি কয়টা চেঞ্জ আমরা দেখলাম এখানে, 5টা চেঞ্জ দেখলাম। এরপর আসি 6 নম্বরে, টেন্স পরিবর্তন। টেন্স পরিবর্তন কি জিনিস, ওকে, খেয়াল করো এখানে, এখানে ছিল হচ্ছে অ্যাম, হয়ে গেল ওয়াস। কেন এটা হলো, এই যে এখানে ছিল আমাদের হচ্ছে সেইড, এখানে ছিল সেইড, অর্থাৎ এটা অলরেডি পাস্ট হয়ে গেছে, এটা হয়ে আসছে প্রেজেন্টে। সো এই যে পাস্ট হয়ে আছে এটার কারণে এটা আমাদের হচ্ছে পাস্ট হয়ে গেল। বোঝা গেল বিষয়টা? সো এই যে টেন্স পরিবর্তন এটা আমরা লিখবো না এখানে, আসলে লিখতে গেলে অনেক সময় লাগবে, আমাদের এখানে অলরেডি লেখা আছে। আমি তোমাদেরকে সরাসরি সেই হচ্ছে ছকটাতে নিয়ে যাব। খেয়াল করো এখানে, তাহলে হচ্ছে চেঞ্জিং অফ টেন্স, আমরা এখন টেন্সের যে পরিবর্তন সেটা, যদি রিপোর্টিং ভার্ব অর্থাৎ ওখানে যেটা সেইড ছিল সেটা যদি হচ্ছে প্রেজেন্ট বা ফিউচার টেন্সে হয়, কোন টেন্স, প্রেজেন্ট বা ফিউচার টেন্সে হয়, তাহলে রিপোর্টেড স্পিচের যে ভার্বটা আছে সেটা কোনো পরিবর্তন হবে না। তার মানে তোমাকে যদি বলা হয় যে হি সেইস মি বা হি উইল সে মি, সেই ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট সরি ভার্ব সেটা আর কোনো টেন্স পরিবর্তন হবে না। তাহলে টেন্স পরিবর্তন কখন হবে, যখন এখানে সেইড থাকবে, অর্থাৎ যখন এই ভার্বটা পাস্ট টেন্সে থাকবে তখন এই রিপোর্টেড স্পিচের যে ভার্বটা সেটা পরিবর্তন হবে। কিভাবে পরিবর্তন হবে সেটা একটু খেয়াল করো। দেখো, যদি এখানে আমাদের ধরো যে রিপোর্টেড স্পিচের যে টেন্সটা সেটা ধরো সিম্পল পাস্টে আছে, এবার এটা হচ্ছে কেস কত, 2-এ, কখন, যখন এখানে পাস্ট টেন্সে আছে, মানে যখন তোমার হচ্ছে সেইড আছে, ওকে, যখন সেইড থাকে তখন কি হয়, যদি সিম্পল পাস্ট থাকে, যদি সিম্পল পাস্ট থাকে সেই ক্ষেত্রে সরি যদি রিপোর্টেড স্পিচ রিপোর্টেড স্পিচ যদি সিম্পল প্রেজেন্টে থাকে জাস্ট পাস্ট হয়ে যায়, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায়, যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে পাস্ট পারফেক্ট হয়ে যায়, যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়। তার মানে এই চারটার ক্ষেত্রে খুবই সহজ, যদি প্রেজেন্ট থাকে সেই ক্ষেত্রে জাস্ট পাস্টটা ব্যবহার করব। ঠিক আছে, ওকে। এবার দেখো ঘটনা ঘটে গেল যে এবার আর প্রেজেন্টে নাই, এবার আর হচ্ছে প্রেজেন্টে নাই, এরা শেষ। এবার আছে কি সিম্পল পাস্টে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট আছে, তখন করতে হবে কি পাস্ট পারফেক্ট। সিম্পল পাস্ট মানে পাস্ট ইনডিফিনিট, করতে হবে পাস্ট পারফেক্ট। আচ্ছা, এবার ধরো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তখন করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুইটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার যদি দেওয়াই থাকে হচ্ছে পাস্ট পারফেক্ট সেই ক্ষেত্রে নো চেঞ্জ, যদি দেওয়া থাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, নো চেঞ্জ। এরপর ফিউচার টেন্স ইন পাস্ট টেন্স, এটা আপাতত মনে রাখতে হবে না। তার মানে দেখো যে আমাদের ন্যারেশনের ক্ষেত্রে আমরা যদি এখানে একটা পেজ নেই, কি ঘটলো আলটিমেটলি, যে কেস ওয়ান, কেস ওয়ানে যদি রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং যে ভার্বটা আছে সেইটা যদি হচ্ছে প্রেজেন্টে থাকে বা হচ্ছে ফিউচারে থাকে, সেই ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের যে ভার্বটা আছে টেন্স নো চেঞ্জ, নো চেঞ্জ। আচ্ছা,
এরপর আর কোনটা কোনো নোট নো চেঞ্জ দেখলাম বলো তো? 2 নম্বরে হচ্ছে আমরা দেখলাম পাস্ট পারফেক্ট, তারপরে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে সেই ক্ষেত্রে এদের হচ্ছে নো চেঞ্জ। নো চেঞ্জ। তাহলে চেঞ্জ কার কার ছিল? চেঞ্জ ছিল হচ্ছে যে তোমার যদি প্রেজেন্ট থাকে। কোথায় প্রেজেন্ট থাকবে? যদি রিপোর্টেড স্পিচের ভার্ব যদি প্রেজেন্টে থাকে তখন করসপন্ডিং যে পাস্ট সেটা হবে। প্রেজেন্টে থাকে সেই ক্ষেত্রে করসপন্ডিং যে পাস্ট সেটা হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আচ্ছা, আর এরপরে দেখলাম আমরা হচ্ছে যে ভাইয়া যে যদি এবার পাস্ট থাকে, পাস্ট ইনডিফিনিট অথবা পাস্ট কন্টিনিউয়াস থাকে। পাস্ট ইনডিফিনিট থাকলে হয় হচ্ছে পাস্ট পারফেক্ট, আর যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে সেই ক্ষেত্রে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউ। বোঝা গেল বিষয়টা? আমরা যখন প্র্যাকটিস গুলো করবো তখন এই বিষয়গুলো আবার ধরায় ধরায় দিও তোমাদেরকে। ওকে। আচ্ছা, এবার আসা হচ্ছে যে চেঞ্জেস অফ মডাল অক্সিলারি। যেমন উইল থাকলে উড হবে, শ্যাল থাকলে শুড, ক্যান, কুড, মে থাকলে মাইট হবে, এরপরে শুড থাকলে শুড হ্যাভ, কুড থাকলে কুড হ্যাভ, এরকম করে চেঞ্জ টেন্স হবে। আচ্ছা, এরপরে আমাদের একটু আগে বললাম যে প্লেস এন্ড টাইম অর্থাৎ অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ নিয়ে যে আমাদের পরিবর্তনগুলো হয় সেগুলো নিয়ে কিরকম করে দেখো। যে প্রথমত আসি, যদি দিস থাকে হবে দ্যাট, যদি টুডে থাকে হবে দ্যাট ডে, দিস থাকলে হবে দোজ, ইয়েস্টারডে থাকলে হবে দ্য প্রিভিয়াস ডে, তারপরে যদি থাকে ধরো হচ্ছে টুমরো, দ্য ফলোয়িং ডে অথবা নেক্সট ডে, এরপর হেয়ার থাকলে দেয়ার, কাম, গো, নাও, দেন, এগো, বিফোর, দাস, সো এরকম করে চেঞ্জ হবে। এখানে কিছু ব্যতিক্রম লেখা আছে, আমরা এখনই ব্যতিক্রমগুলো দেখবো না, দরকার নেই, আমরা পরবর্তী ক্লাসে ব্যতিক্রমগুলো নিয়ে পড়বো। আচ্ছা, নর্মালি আমাদের যে চেঞ্জগুলো করতে হয় সেই চেঞ্জগুলো আমরা করে ফেলেছি। আমাদের একদম ফান্ডামেন্টাল যে চেঞ্জগুলো আমরা এখানে লিখছিলাম সেগুলো হচ্ছে এখানে করে ফেলেছি। সো আমাদের হচ্ছে 7টা পরিবর্তন আমরা করে ফেলেছি। ডান। ওকে। এবার এর বাহিরেও কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের একটু টুকটাক করে পড়তে হবে। সো এটা একদমই আমরা যেটা শিখলাম বেসিক জিনিস শিখলাম, খুবই বেসিক, ভেরি বেসিক। ওকে। আচ্ছা, শুরু থেকে আসি, এখানে দেখো আমরা একটু পিডিএফ থেকে পড়ি। কি কি চেঞ্জ করতে হয় সেটা পড়ছি। 1 নাম্বার পড়ছি, 2 নাম্বার পড়ছি, 3 পড়ছি, 4 পড়ছি। এরপর এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু উদাহরণ দেয়া আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু উদাহরণ দেয়া আছে, যেমন দেখো, জাকি সেইড আই এম ইটিং রাইস। সো কি হবে, তার মানে জাকি জাকি থাকবে, সেইড দ্যাট এখানে যেহেতু কোনো অবজেক্ট নাই, সো অবজেক্ট দরকার নাই। জাকি সেইড দ্যাট, আই হয়ে যাবে হি, এম যেহেতু আছে এটা হয়ে যাবে ওয়াজ, মানে জাস্ট পাস্টে হয়ে গেল, ইটিং রাইসই থাকবে। এরপরে টুমরো ছিল, দা নেক্সট ডে হবে। তোমার এগুলো জাস্ট একটু পড়ে পড়ে দেখবা নিজেরা, আশা করি পারবা। এরপরে ধরো হচ্ছে এটা ইন্ট্রোগেটিভ দেওয়া আছে। সো আমি ইন্ট্রোগেটিভে বললাম দ্যাট বসে না, কি বসে? ইফ বসে। যেমন যদি এখানে এখানে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে এজন্য ইফ বসে, অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে ইফ বসছে। এরপর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয়, দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে, ডাব্লিউএইচ ওয়ার্ডই বসছে। ঠিক আছে বিষয়টা? ওকে। এরপরে হচ্ছে তোমার আমরা যদি ইম্পারেটিভের কথা দেখি, ইম্পারেটিভ যে এখানে কি ছিল, ইমপ্রেসিভ বলছিলাম যে আমি হচ্ছে রিকোয়েস্ট, প্রপোজড, অ্যাডভাইসড, সাজেস্ট এগুলো বসবে। ওকে। পার্সন পরিবর্তনের নিয়ম আমরা এটা করে ফেলেছি। এবার আসো পার্সন পরিবর্তনের 1 2 3 এগুলো তো করে ফেলছি, ঠিক আছে, কিন্তু এবার এইভাবে আর দেয়া নাই। এবার জাস্ট একটু খেয়াল করো নিচের বাক্যটাতে, যে দ্য টিচার সেইড উই আর মর্টাল, শিক্ষক বলল যে আমরা মরণশীল। তো এটা তো একটা চিরন্তন বাক্য, এবং এই উই দ্বারা বোঝাচ্ছে পুরো মানব জাতিকে। তুমি এখানে উই কিন্তু আর দে ব্যবহার করতে পারবে না। এই উই এর মধ্যে কে কে আছে? সকল মানব জাতি আছে, আমি আছি, তুমি আছো, টিচার আছে, অন্যান্য মানুষ যারা তারাও আছে।
সো এই ক্ষেত্রগুলোতে যেটা দ্বারা মানব জাতি বোঝায় সেই ক্ষেত্রগুলোতে ওই কোনো পরিবর্তন হবে না। তার মানে ওই কখন পরিবর্তন হবে না? যখন ওই দ্বারা পুরো মানব জাতিকে বোঝানো হবে। আচ্ছা, এবার ধরো নিচের বাক্য খেয়াল করো যে বললো হি সেইড টু মি উই শুড ডু আওয়ার ডিউটি। সো সে কাকে বললো? আমাকে বললো। আমাকে বললো উই, তার মানে এই যে আমাকে বললো উই, তার মানে কি এর মধ্যে উই এর মধ্যে হি আসি, আমিও আসি, মিও আসি। সো এই জন্য উই এখানে ব্যবহার করা হলো। কিন্তু যদি এবার ধরো এবার হি সেইড টু হার যদি বলতো তখন কিন্তু দে হয়ে যাইতো। এখানে দেখো যে রহিম করিমকে বলছে যে উই, তার মানে এই উই এর মধ্যে রহিম আর করিম আছে, এখানে কি আমি আছি? আমি নাই। যদি আমি না থাকি সেই ক্ষেত্রে কি হবে? দে হবে। বুঝতে পারলে বিষয়টা? যে হি আর মি মানে আমি যেখানে আসি সেখানে উই বসবে, আর যেখানে আমি নাই সেখানে হচ্ছে কে বসবে? দে বসবে। আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার। এরপরে আসো এডিটোরিয়াল উই। যেমন ধরো পেপারের ক্ষেত্রে বলে দ্য ইত্তেফাক সেইস উই পাবলিশ দ্যাট রিপোর্ট অন এনভায়রনমেন্টাল পলিউশন। এখানে এই উইটা এটা কোনো পার্সন না, এটা হচ্ছে এডিটোরিয়াল, এটা পত্রিকার একটা হচ্ছে নাম। সো পত্রিকার জন্য এটা ব্যবহার করি ইট। তখন দ্য ইত্তেফাক সেইস দ্যাট ইট পাবলিশড, কে? ইট দ্বারা একটা হচ্ছে বস্তুবাচক টাইপের জিনিস বোঝাচ্ছে, এই জন্য এখানে আমরা ইট ব্যবহার করছি। ওকে, এরপরে হচ্ছে যদি কখনো এভাবে দেওয়া থাকে আই শ্যাল মিট ইউ টুমরো, তো নর্মালি এটা হচ্ছে ডিটাচ সেন্টেন্স বা সিঙ্গেল সেন্টেন্সে থাকবে। বাট প্যাসেজ ন্যারেশনে কিন্তু এরকম থাকবে না, প্যাসেজ ন্যারেশনে বুঝতে পারবে যে কে কাকে বলতেছে। তো যদি এরকম ডিটাচ সেন্টেন্স অর্থাৎ সিঙ্গেল সেন্টেন্স যদি এরকম থাকে যে আই শ্যাল মিট ইউ টুমরো, সেই ক্ষেত্রে আমরা এক্সট্রা একটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে যে দ্য স্পিকার সেইড টু দ্য পারসন স্পোকেন টু, দ্য স্পিকার সেইড টু দ্য পারসন স্পোকেন টু, তারপর নর্মাল যে চেঞ্জটা সেটা করি। যে শ্যাল আছে সেখানে হয়ে গেল হচ্ছে হি, হি এর সাথে তুমি ধরো উড ব্যবহার করলাম মেড দা নেক্সট ডে। ওকে, এরপরে ধরো হচ্ছে লেট আস যুক্ত যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে সেই ক্ষেত্রে আস কিভাবে বসে। যেমন দেখো আস এর পরিবর্তে যেমন লেট আস সেখানে উই, দে অ্যান্ড ইউ বসতে পারে। তো যেখানে ওই আগের মতো কথাই, যেখানে আমি থাকবো অর্থাৎ ফার্স্ট পার্সন থাকবো সেখানে উই বসবে, আর যেখানে আমি থাকবো না, আমি ছাড়া বাকি সবাই থাকবে সেই ক্ষেত্রে হচ্ছে দিয়ে বসবে। ক্লিয়ার বিষয়টা ভাইয়া? আচ্ছা, আর যদি এরকম হয় যে এখানে একটা সেকেন্ড পার্সন একটা থার্ড পার্সন আছে, সেই ক্ষেত্রে দে অ্যান্ড ইউ বসে, নর্মালি এটা আমরা দেখতে পারি না। ওকে, এরপর আমরা টেন্সের পরিবর্তনটা পড়ছি, মডাল অক্সিলারিটাও আমরা হচ্ছে পড়ে ফেলছি। এবার দেখো নিচের বাক্যটি খেয়াল করো যে হি সেইড ইট ইজ হাই টাইম উই লিভ দ্য প্লেস। ওকে, সো এই যে হচ্ছে তোমার একটা আনরিয়েল একটা পাস্ট বলছে যে এটা হচ্ছে উপযুক্ত সময় ছিল যখন আমাদের কি হতো, চলে উচিত ছিল, অথবা দ্য গার্ল সেইড আই উইশ আই স্যাং, তার ইচ্ছা ছিল যদি সে গান করতে পারতো। সো এই যে এখানে আমরা উইশ ব্যবহার করতেছি, তারপরে ধরো হচ্ছে যে ইট ইজ টাইম ব্যবহার করছি। সো এই জিনিসগুলো যদি আনরিয়েল পাস্ট হয় অর্থাৎ যেটা কল্পনা করা হতো যে করলে ভালো হতো বাট করেনি, করলে ভালো হতো, সো এরকম যদি হয় সেই ক্ষেত্রে এটা আর কোনো চেঞ্জ হয় না, আনরিয়েল পাস্টে অপরিবর্তিত থাকে। যেমন দ্য গার্ল সেইড দ্যাট শি উইশড শি স্যাং, এখানে উইশ থেকে জাস্ট হচ্ছে উইশড ব্যবহার করলো, এখানে অন্য কিছু প্রে বা এরকম টাইপের কিছু আমরা নিয়ে আসলাম না। আচ্ছা, এরপর দেখো হি সেইড টু মি ইউ হ্যাড বেটার গো, তার মানে হি টোল্ড মি দ্যাট আই হ্যাড বেটার গো। সো এই ক্ষেত্রটাতে আমরা হচ্ছে অ্যাডভাইসড এই ভাবে ব্যবহারটা না করে, নর্মালি এটা করে না করে আমরা কি করব, যে ধরো হি অ্যাডভাইসড মি টু গো, এরকম ব্যবহার করলে কিন্তু আর বেশি মানানসই হয়। তো ন্যারেশন আসলে নির্ভর করবে তুমি কতটা ভাবে এটাকে ফুটিয়ে তুলতে পারছো তার উপর।
সো এটা একান্তই তোমার কোনো গ্রামার বই অনুযায়ী, মানে প্রচলিত যে গ্রামার বইগুলো আছে সেগুলোর থেকে আমাদের ন্যারেশনটা হচ্ছে একটা সাহিত্যের মধ্যে, অর্থাৎ কোনো একটা প্যাসেজ, সেখানে কিভাবে বক্তা তার মনের ভাব তুলে ধরবে, একই কথা কিভাবে তুলে ধরবে সেটা জাস্ট এক্সপ্রেস করা, আর কিছু না। এখানে আরো কিছু পরিবর্তন আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে এই ব্যতিক্রমগুলো দেখে ফেলবো। এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো, এখন আপাতত দরকার নাই। ওকে। আচ্ছা, এই যে ইউজ অফ সে অ্যান্ড টেল, এটা নিজের একটু পড়ে নিবা। আমি বললাম যে এটা ফ্যাক্ট না, এখানে তুমি সেইড টু মি, টোল্ড মি, এনিথিং ক্যান বি ইউজড। মাস্টের রুলসটাও আমরা হচ্ছে পরের ক্লাসটাতে দেখে নিব। তারপরে আমরা হচ্ছে, তার মানে দেখো পরের ক্লাসটাতে আমরা হচ্ছে এই যে আজকের যে বেসিক গুলো পড়লাম সেগুলো একটু ঝালাই করব, করার পরে হচ্ছে যেগুলো ব্যতিক্রম যেগুলো আছে সেগুলো একটু টুকটাক শিখে নিব ইনশাল্লাহ। তো হচ্ছে আজকের ক্লাসটা এই পর্যন্তই, পরবর্তী ক্লাসটাতে দেখার জন্য সকলকে আমন্ত্রণ, ধন্যবাদ সকলকে। আসসালামু